নমস্কার। আবার অনেক দিন বাদে আপনাদের সামনে হাজির। আমি টপিক খুঁজে বেড়াই, জানেন তো, কি নিয়ে আপনাদের সামনে কিছু বকবক করা যায়। তখন হাতের সামনে একটা টপিক পেয়ে গেছি। রিসেন্ট একটা ওয়েব প্ল্যাটফর্মে, আপনারা জানেন, হইচইতে একটা ওয়েব সিরিজ বেরিয়েছে, যে গল্পটা অভিক সরকারের লেখা ভোগ গল্প। সেটার উপর একটু একটু সেটা নিয়ে আলোচনা করি। গল্পটা নিয়ে নয়, গল্পের বিষয়বস্তু এবং সেটা কি আদৌ সত্য না পুরোটাই জাস্ট কল্পনা। কেন বললাম, আপনারা যারা এই ওয়েব সিরিজটা দেখেছেন, যদি দেখে থাকেন ভালো, না দেখে থাকলে একবার দেখে নিতে পারেন। আমি আগেও বলেছি, এগুলো হচ্ছে ফ্যান্টাসি, পুরোটাই বাস্তব কিন্তু নয়। কিন্তু তা বলে কি পুরোটাই অবাস্তব? তাও কিন্তু নয়। কেন নয়? ধরুন, এখানে দেখানো হয় একটি ছেলে, সে একটি কিউরিও শপ থেকে তার একটি মূর্তি নিয়ে আসে বাড়িতে, এবং সেই মূর্তিটা বাড়িতে নিয়ে আসার পর থেকে সে সেটাকে পুজো করতো নিজের মতন করে। মাঝে মাঝে সে তার হ্যালুসিনেট হতো যে মা তার কাছে ভোগ চাইছে, এবং সে সাধারণ মানুষ যেগুলো করে, যা ভোগ দেয়, ওই ফল মূল মিষ্টি ইত্যাদি দিত, কিন্তু সেগুলো যেমন তেমনই পড়ে থাকতো। এরপর তার সাথে রাস্তায় একজনের দেখা হয়, এক মহিলার। সে মহিলা তার কাছে কিছু খেতে চায়। সে হ্যালুসিনেটও করতো এরকম, যে মা তার কাছে বলছে আমার খিদে পেয়েছে, খেতে দিবি? তো সে তাকে ওই মায়ের মতন ভেবে তাকে বাড়িতে নিয়ে আসে। এবার সে এসে রান্নাঘরে দখল নিয়ে নেয়। সে নিজে রান্না করে দিতে শুরু করে। এর মধ্যে সেই ছেলেটিকে যে ভদ্রমহিলা দেখাশোনা করতেন, তিনি নিখোঁজ হয়ে যান, সম্পূর্ণই নিখোঁজ হয়ে যান। তো মেয়েটি রান্না করে দেয়, ছেলেটি মাকে ভোগ দেয়, যথারীতি দরজা বন্ধ করে দিয়ে চলে আসে। পরে দরজা খুলে দেখে সেই ভোগ খাওয়া 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 হয়ে থালা সব পুরো হয়েছে। কী ভোগ দিয়েছিল না, ছেলেটা এতদিন যেগুলো দিচ্ছিল ওই ফল মূল মিষ্টি, মেয়েটি সেদিন মাংস ঠাংস মাছ এইসব দিয়েছিল। সে মাছের কাটা হাড় চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। ছেলেটা ভালো চাকরি করতো, ব্যাংকে চাকরি করতো। সে আস্তে আস্তে চাকরিতে যাওয়া ছেড়ে দেয়। চাকরিতে গেল, সবার সাথে আগে খুব মিশুকে ছিল, সবার সাথে গল্প গুজব করতো, কিন্তু এখন আর কোনো কথা বলে না, চুপচাপ একার মধ্যে থাকে। এবং সে যে খাবার নিয়ে, যে টিফিন, সেগুলো ম্যাক্সিমাম পচা খাবার নিয়ে যায়। সে নিজেও খেতে পারে না সেগুলো, সেগুলো জোর করে আঙুল দিয়ে মুখের মধ্যে ঠেসে। এবার তার পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা ব্যাংকে কাজ করে, বুঝতেই পারছেন আপনারা, ব্যাংকিং এজেন্ট, সে কতটা ফিটফাট থাকতে পারে। তার আস্তে আস্তে সেই ফিটফাট থাকার ব্যাপারটাই সম্পূর্ণ চলে যায়। নোংরা, অপরিচ্ছন্ন, গালভর্তি দাড়ি, দীর্ঘদিন একটা না কাচা জামা। কিন্তু যেহেতু সে ব্যাংকের খুব ভালো স্টাফ ছিল, তাই ব্যাংক তাকে ব্যাংকের ম্যানেজার তাকে ছুটিতে পাঠাতে যায়, কিন্তু সে রাজি হয় না। যাই হোক, এদিকে ওই ভদ্রমহিলারও কোনো ট্রেস পাওয়া যায় না। তো এইভাবে
ওই ছেলেটির এক সম্পর্কিত কাকা তা এসে সেটার এই অবস্থা দেখে তিনি খুব চিন্তিত হয়ে পড়েন। তিনি একটু হিস্ট্রি জানতেন, তিনি বুঝলেন এটা মূর্তিটা একটা টিবেটিয়ান ধাঁচের মূর্তি, কিন্তু কী মূর্তি তিনি সেটা বুঝতে পারেননি। তো তিনি পুনরায় ওই কিউরিও শপে যান, তার বন্ধুটির কাছে, যে বন্ধুর কিউরিও শপ থেকে মূর্তিটা নিয়ে এসেছিল। সেই বন্ধুরা তাকে নিয়ে যায় যেখান থেকে সে কিউরিও ওই মূর্তিটা পেয়েছিল। সেখানকার পুরোহিত জানায় এটি কিন্তু কোনো বৌদ্ধ মূর্তি নয়, হ্যাঁ একজন টিবেটিয়ান শিল্পীর হাতে গড়া, তাই এতে টিবেটিয়ান ছাপটা রয়েছে, কিন্তু এটি আসলে আমাদের দশমহাবিদ্যার অন্যতম দেবী মাতঙ্গীর মূর্তি। এবং ইনি এই আচারে পূজিত হন। ইনি উচ্ছিষ্ট ভোগ গ্রহণ করেন, জগতের যা কিছু অপবিত্র উচ্ছিষ্ট গ্রহণ করেন। এনার পুজোয় যদি কোনো খুঁত হয় তো অপশক্তির প্রবেশ ঘটে। সে তার নাম দেওয়া হয়েছে ডামরি। এদিকে ওই যে মেয়েটি এসেছিল, মেয়েটির নামও ডামরি। সে ডামরি এক অমাবস্যায় আসবে তার বাড়িতে, আর এক অমাবস্যায় তাকেই মেরে, যার বাড়িতে আসলো তাকেই মেরে সে তার কাজ শেষ করে চলে যাবে। তো ফ্যান্টাসি গল্প এই কারণে বলছি যে এই সময় আজকের এই বর্তমান কলকাতায়, বর্তমান যুগে যারা যুগ পুরুষ, সেই রকম একজন যুগ পুরুষ আবির্ভূত হন, তারা তো দিনকালেই ভ্রমণ করতে পারেন। তিনি শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশ। যার রচিত বৃহৎ তন্ত্রসার তান্ত্রিক মাত্রই জানেন গ্রন্থটির নাম। শুধু তন্ত্রসার নয়, তার লেখা আরও বেশ কিছু পুস্তক আছে। এই পুস্তকটি সর্বাধিক প্রচলিত। তো তিনি ওই ঈশ্বরের মতন আবির্ভূত হন এবং ওই ছেলেটি শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, তার হাতে একটি পাথর দিয়ে বলেন, এই পাথরটি তোমার গলা থেকে খুলবে না, এটি তোমার প্রাণ ভোমরা। পাথরটা গলার পড়ার পর থেকেই ছেলেটার মধ্যে পরিবর্তন হতে থাকে। পরিবর্তনটা কীরকম? ও বুঝতে পারে যে ও অপরিচ্ছন্ন রয়েছে, নিজের গায়ের গন্ধের নিজের গুলি উঠছে। এবার সেন্স ফিরছে ওর। তো ও বাড়ি যায়, বাড়ি গিয়ে ওই মেয়েটির খোঁজ করে, মেয়েটিকে খুঁজে পায় না প্রথমে। এদিকে ওর কাকা, ওই সম্পর্কিত কাকা, তিনিও চলে এসছেন। তিনি ওকে একা বিপদের মুখে ছাড়বেন না, তিনি তো জেনে এসছেন। সেদিনই অমাবস্যা। আবার সেটা ছাদে গিয়ে দেখে ছাদের চারদিকে হাড়, মাছের কাটা, পাখি, মরা পাখি, পাখির পালক ছড়িয়ে মরিয়ে নোংরা হয়ে রয়েছে। তো চেঁচাতে চেঁচাতে নেমে আসে, ডামরি ডামরি কোথায় তুমি বলে। তো পুজোর ঘর থেকে একটা কিছু আওয়াজ পায়, যেখানে ওই মূর্তিটা ছিল। না, পুজো হয় না, রান্নাঘর থেকে, সরি। সেখানে গিয়ে দেখে ওই ডামরি তার দুটো পাতে বাড়িয়ে দিয়ে, যেমন পেতনির আগুন জ্বালায়, আগুন জ্বলছে, সেই পায়ের উপরে হাঁড়ি বসানো, সেই হাঁড়িতে দুখানা হাত, কাটা হাত সে সেদ্ধ করছে। এবার সেই কাটা হাতে আঙুলে একটা আংটি ছিল, যে আংটিটা দেখে চিনতে পারে এই আংটিটা ওই যে নিখোঁজ হয়ে যাওয়া ভদ্রমহিলা তার হাত, অর্থাৎ তাকে এই ডামরি মেরে ফেলেছে। তখন ওই সম্পর্কিত কাকা ওকে ধরে ঠেলে নিয়ে যেতে থাকে, তুমি আগে ওই মায়ের ঘরে যাও। তো ছেলেটি মায়ের ঘরে যায়, কিন্তু এর মধ্যে ডামরি এসে তৎক্ষণাৎ হামলা চালায় ছেলেটির উপরে। ছেলেটির গলা টিপে ধরে এবং তাকে প্রথমে গলা টিপে ধরার সময় একটা হ্যালুসিনেট ক্রিয়েট করে যে তোমার গলা থেকে
প্রথমে তার কাছে আসতে পারছিল না ওই পাথরটার জন্য, পাথরটা উজ্জ্বল হয়ে উঠছিল। তো তারপরে সে হ্যালুসিনেট তৈরি করে একটা, যে পাথরটা গলা থেকে খুলে ফেলে দাও, পাথরটা গলা খুলে ফেলে দাও। তো পাথরটাকে প্রথমে খুলে ফেলে দেয়। যে মুহূর্তে খুলে ফেলে দেয় সেই মুহূর্তে ওই ডামরি এসে ওকে আক্রমণ করে, মাটিতে ফেলে ওর বুকের উপর চড়ে বসে গলা টিপে ধরে। তো তখন ওর সম্বিত ফেলে, যে পাথরটা ফেলে দিয়েছে, তখনও কোনো মতে হাত বাড়িয়ে সেই পাথরটাকে তোলে এবং ডামরির কপালে ঠেসে ধরে। মুহূর্তে ডামরি খণ্ড বিখণ্ড হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে মিলিয়ে যায়। তো গল্পটা কেন বললাম? ফেসবুকে আমি দেখেছি বহু পণ্ডিত তান্ত্রিক এই গল্পটা ফালতু গল্প, হ্যাঁ, মাতঙ্গীর সঙ্গে ডামরির কোনো সম্পর্ক নেই, হ্যাঁ, ডামরি একটি স্বতন্ত্র দেবী, হ্যাঁ, ডামরি মহাডামরি ইত্যাদি ভূত জামতন্ত্রতে উল্লেখ আছে। তাছাড়া মাতঙ্গী উচ্ছিষ্ট চণ্ডালিনী, তাকে নিজের উচ্ছিষ্ট দিয়ে পুজো নয়, মুখ তমুক, নানা ধরনের কথা পড়েছি। কিন্তু সত্যি কি মাতঙ্গী এত সহজ সরল দেবী? তাই তাকে দশ মহাবিদ্যার অন্যতমা বলা হলো কেন? বা শুধুমাত্র দশ মহাবিদ্যার মধ্যে কালী বলতে শুধুমাত্র দক্ষিণা কালী ছাড়া আর সবার পূজার ক্ষেত্রে গৃহস্থের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো কেন? গৃহস্থ বলতে সাধারণ গৃহস্থ মানুষ। তারপরে এই প্রত্যেক মহাবিদ্যাদের একমাত্র কমলাবাদে পূজা কোথায় করতে হবে? শূন্যাগারে, মানে শূন্য দেবালয়ে, মন্দির, নির্জন মন্দির, শ্মশানে, বনপ্রান্তরে, শ্মশানে, বনে, পাহাড়ের তলায়, গুহায়, নদী তীরে কেন বলা হলো? প্রশ্নটা এইখানে। তাহলে কি ইনি তো এত সহজ বস্তু তো নন? কেন নন? আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা বলি। আমার নিজের জীবনের অভিজ্ঞতা এখানে বললে অনেকে ভাববেন গুজব দিচ্ছি, কারণ আমি সত্যি তেমন, আমি কিছুই কাজ জানি না। মানে তান্ত্রিক কাজ বলতে যদি আপনারা এখন আমাকে বলেন যে আমার এটা করে দিন, আমি পারবো না, আমি সমস্যার সমাধান করতে পারি না। আমি এরকম ঘুরতে দেখেছি। যার সাথে ঘুরতে দেখেছি আজকে বর্তমানে তিনি আমার গৃহিণী, কিন্তু তখন তিনি আমার গৃহিণী ছিলেন না। তিনি এসেছিলেন রীতিমতো বিধ্বস্ত হয়ে এখানে তার এক বান্ধবীর সাথে। এই গল্প মনে হয় আপনার ফেসবুকে পড়েছেন। কি প্রবলেম ছিল? না, প্রবলেম ছিল প্রতি রাত্রে তার সারা শরীরে আঁচড় পড়ত। একটা নির্দিষ্ট সময়, রাত্রি 12টার পর, 1টা থেকে 3টের মধ্যে সারা গায়ে ফালা ফালা করে নখের আঁচড়ের মতন আঁচড় পড়ত। সাথে ছিল বিভিন্ন রকম পেটের প্রবলেম। আর সমস্যা কী ছিল? আর সমস্যা ছিল বুদ্ধিভ্রংশ। কিরম বুদ্ধিভ্রংশ? তিনি M.Tech পাস, দীর্ঘ 14 বছর ধরে তিনি টিউশনি করছেন। দীর্ঘ 14 বছর ধরে তিনি টিউশন করেন। তার হাত ধরে ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এমনকি চাকরির পরীক্ষার্থীরাও বেরিয়ে গেছে। সেই মেয়ে একটা জড় পদার্থের মতন পরিণত হয়েছে। তার না আছে কোনো বোধ বুদ্ধি, সাধারণ বোধ বুদ্ধি কাজ করছে না। রাস্তায় যেতে হলে কোন দিকে যেতে হবে, কোন দিকে যেতে হবে না, কাজ করছে না মাথা। টাকা ব্যাগে কত আছে, কি খরচা করছে, কাজ করছে না মাথা। সাথে তো এই প্রতি রাত্রি শারীরিক অত্যাচার আছেই।
রাত্রে অন্ধকার করে শুতে পারে না, আবার অন্ধকার করে না শুলে তার ঘুম হয় না, অন্ধকার করে শুলেই এই আক্রমণ শুরু হয়ে যায়। তো আমি সত্যি প্রথম যখন আমার কাছে এসেছিলো আমি তখন হাত জোর করে, আমি কিছুই জানি না এগুলোর, আমি কী করব। সে তার নিজের নিজস্ব বিষয় যেটা সাবজেক্ট, বায়োলজি এক্সপার্ট পড়াতে, সেই বিষয়টা বায়োলজি ম্যাথ, সেই বিষয়গুলো সে সামনে বসে খাতা দিচ্ছে, সে অঙ্ক ধরে বসে রয়েছে, করতে পারছে না। এরকম অবস্থা হয়ে গেছিল। টিউশনের ছেলেমেয়েরা এসে বসে থাকতো, সে পড়াতে পারতো না। অনেক চেষ্টা করে করে নিজের সেই আত্মবিশ্বাস ফিরিয়ে এনে তবে ছেলেমেয়েগুলোকে পড়াতে পারতো। এবং এই অবস্থা চলেছে। আমার সাথে যখন যোগাযোগ হয়েছিল তারও বছর 2 আগে থেকে কি 3 আগে থেকে। কিভাবে হয়েছিল? ওই যে বললাম, তাদের ওই টিউশনের ওখানে, ও যেখানে টিউশনি করতো এক বান্ধবীর সাথে, সেখানে একটা ছোট্ট ওই মাতঙ্গীর মূর্তি, সম্ভবত পেতলের, কোনো ছাত্র গিফট করে গেছিল। এবং সাধারণভাবে দেখলে হঠাৎ করে সরস্বতী মনে হয়। হাতে বীণা রয়েছে, পায়ের কাছে ময়ূর রয়েছে। এই ময়ূরটা খেয়াল করেনি কেউ, 4টে হাত। এমনিতে দেখবেন, আমি বারবার বলেছি, এখানেও আপনাদের সামনেও বলেছি, যে আমাদের বিষ্ণু ক্রান্তায় কিন্তু এই চতুর্ভুজা সরস্বতী বলে যা পুজো হয়, এটা কিন্তু মাতঙ্গিরই একটি রূপ। তো এই যে প্রবলেমগুলো হচ্ছিল, আমাকে যখন এখানে যখন আসে, ভাবলো এখানে ওদের একটা বড় তান্ত্রিকের বাড়ি, এখানে আসলে হয়তো সমস্যার সমাধান, ওই ফেসবুক দেখে এসেছিল। কিন্তু আমার তো সত্যি এই সমস্যার সমাধান জানা ছিল না। আমি বারবারই বলে আমার হাতে সমাধান নেই, সমাধান আছে না ওই ভদ্রমহিলার হাতে। আমি তখন কিছুই করতে পারিনি, সত্যি কথা বলছি, আমি তখন কিচ্ছু করতে পারিনি। বেশ কিছুদিন পর ওই ঘুমের মধ্যে একটা স্বপ্নের মতন হয় না, ঘোরের মতন হয়, ওরকম সেরকম দিলাম একটা প্রক্রিয়া দেখলাম করতে বলা হচ্ছে আমাকে। এটা কেন হয়, কীভাবে হয়, আমাকে দয়া করে জিজ্ঞাসা করবেন, আমি বলতে পারবো না। সবার ক্ষেত্রে হয় না, পাইও না, জানিও না। ওই জন্য তাই বললাম ওদের, ওরা রাজি হলো। এক শনিবার সম্ভবত এলো, এবং এই অত্যাচারটা সেই বান্ধবীর উপরেও হতো। এদের ভুলটা কোথায় ছিল? মূর্তিটা দিয়ে গেছে, ওরা বোঝেনি সরস্বতীর মূর্তি বলে রেখে দিয়ে, ঠিক আছে। তুই যে আমার গিন্নি একটু বেশি অভিজ্ঞ হয়ে যান মাঝে মাঝে বর্তমানে। উনি কি করেছিলেন না, দেবী মূর্তি তো রক্ত দিতে হয়, উনি নিজের আঙুলে ছুঁচ ফুটিয়ে ওই দেবী মূর্তিতে রক্ত দিয়েছিলেন, অর্থাৎ ওটিকে জাগিয়েছিলেন। এই জাগানোর ফলশ্রুতি কি না, দেবী জাগার আগে তো দেবীর আগে কিছু অপশক্তি ঢুকে পড়ে। মানে আপনি যদি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, পাবেন কি? পারবেন না তো। একদম এলেবেলে ক্যাডার থেকে শুরু করে পাড়ার নেতা, তার নেতা, তার নেতা, তার নেতা, তার নেতা, এই করতে করতে গিয়ে ধাপে ধাপে গিয়ে একটা সময় গিয়ে আপনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারেন। তো এই যে মুখ্যমন্ত্রী আর এই পাড়ার নেতা এক জিনিস হলো, বা প্রধানমন্ত্রী আর এই একদম নিচু লেভেলের কলার তুলা হাঁটা নেতা এক হলো না তো। সেরকম ব্যাপারটা হয়ে যায়।
এবং তারা এসে যখন সুযোগ পেয়ে গেছে আর ভালো আধার, পরিষ্কার পজিটিভ আধার, তাদের কাছে উপাদেয় বস্তু, কারণ তারা তো নেগেটিভ। পজিটিভ থেকে যত এনার্জি শোষণ করে ওখানে নেগেটিভ হতে পারে তত তাদেরই, তারা এগুলো শুরু করত। শুধু এটা নয়, ওই যে ওখানে গল্পটা দেখানো হলো না, যে ওই তাকে ছোটবেলা থেকে দেখাশোনা করছে যে মহিলা, তাকে মেরে দেওয়া হলো। ওরা ডামরির সরাসরি মেরেছিল, কিন্তু এর ক্ষেত্রে কি হলো, এর বাবা 7 দিনের নোটিশে, 7 দিনের নোটিশ। হ্যাঁ, ওনার সিওপিডি ছিল, কিন্তু এতটাও নয়। তার জন্য ইনহেলার, অক্সিজেন, ওই অক্সিজেন কনসেন্ট্রেটর এগুলো ব্যবহার করতেন উনি, আবার সুস্থ হয়ে যেতেন। সেই মানুষটা 7 দিনের নোটিশে, হঠাৎ করে 7 দিন অবস্থা এতটা দ্রুত খারাপ হয়ে পড়লো, তাকে হসপিটালে ভর্তি করতে হলো, নার্সিংহোমে দিতে হলো, সেখানে অক্সিজেন, স্যালাইন, অমুক তমুক চালানো হলো। 7 দিন বাদে একটু সুস্থ হতে বাড়িতে আনা হলো, আবার বাড়াবাড়ি, আবার দেওয়া হলো, উনি চলে গেলেন। ডাকতে পারলাম না তাকে। তো যাই হোক, ততদিনে ওই বান্ধবীর সঙ্গেও বিচ্ছেদ ঘটে গেছে। এবার আমার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে। আমার জীবনটা খোলা খাতার মতন, জানেন তো, আমি এখনও আপনাদের সামনেও খুলে খাতার মতন বলি ওই জন্য। তো আমি যখন ওদের বাড়িতে যাই, ওই প্রথম দিন, মানে বাবা যেদিন মারা যান, সেদিনই তাকে নিমতলা শ্মশানে দাহ করে তারপর যখন বাড়িতে যাই, আমি সেই বাড়িতে গিয়েই বুঝি বাড়ির মধ্যে একটা অদ্ভুতুরে পরিস্থিতি আছে। কি সেটা আমার মাথায় ঢোকে না তখন। তার পরবর্তীকালে আমাদের বিবাহ হয়। বিবাহের পরে যখন ঠিক করে রাখলো, শুনতে পেয়েছেন কিনা যাই না, যাই একদিন আমি ওখানে শুয়ে আছি বিছানায়, সন্ধেবেলা, অন্ধকার ঘর, আমিও অন্ধকারই থাকতে ভালোবাসি, একটু অন্ধকার করে ঘুমোতে ভালোবাসি। আমার শাশুড়ি মা অন্য ঘরে ঘুমোচ্ছেন, ও গেছিলো টিউশনি করতে পারে, তখন বাইরে ওখানে লোকালে কিছু কিছু টিউশনি পেয়েছিল, ওইখান থেকে ছেড়ে, বান্ধবীর ওখান থেকে ছেড়ে চলে আসার পর নিজেই এলাকায় নিজে কয়েকটা বাড়িতে টিউশনি করত। গিয়ে মানে যে মেয়ে বসে এক জায়গায় 40 জনকে পড়িয়েছে, সেই মেয়ে এখন ঘুরে ঘুরে টিউশনি করছে। এরকম পরিস্থিতিতে নিয়ে এসছে। দেখুন, আমি শুয়ে আছি, হঠাৎ ছাদের দিকে, মানে আমি এরকমভাবে, আমি এই ফোনেই না পিডিএফ পড়ছিলাম, পিডিএফের গল্প পড়ছিলাম। এবার এরকম চোখ গেল, মানে ছাদ থেকে উল্টো হয়ে, মানে কোনো মানুষ এরা ছায়া সহি যদি উল্টো এরকম বেয়ে বেয়ে আসছে। আমার তো একমাত্র সম্বল আমার বীজ মন্ত্র। আমি বিছানা পরে লাফ মেরে উঠে, এটি বিশেষ মুদ্রা আছে, সেই মুদ্রাটা করে আমি ওই দিকে সেই বীজ মন্ত্র জপ করতে শুনলাম। কিছুক্ষণের মধ্যে সেটা ভ্যানিশ হয়ে গেল। এরপরেও আমার ফেসবুক মাতৃমন্দির সুমন গৌতমে গিয়ে দেখবেন, সম্ভবত মাস 4-5 আগে, পরিষ্কার দেওয়াল, ঝকঝকে দেওয়াল। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে গেছি, এদিকেও ডাকছে আমাকে, তাড়াতাড়ি বেরো। কী হয়ে যায় না, দেওয়ালে একটা হাতের ছাপ, পুরো 5টা আঙুলের ছাপ, একদম সিঁদুর মাখানো, মানে হাতে সিঁদুর মাখিয়ে এখন দেওয়ালে ছাপ দিলে যেমন হয়। ঘরে দেওয়ার আছেটা কি, এক আমার শাশুড়ি, একও, আর আমি তো ঘুমোচ্ছিলাম। আমি তৈরি করে হাত দিও না, কেউ যেন হাত দিও না। গেলাম, ছাপটাকে নিরীক্ষণ করলাম, আমার যেটুকু করণের করে ছাপটাকে মুছলাম, পেন্ট
ওই প্লাস্টিক পেন বলে উঠে গেল ছাপটা। আমি বললাম আরও দুটো জায়গায় পাবে, দেখো থাকতেই হবে। খুঁজে খুঁজে আরও দুটো জায়গায় কিন্তু ছাপটা বেরোলো। এই যে আরও দুটো জায়গায় কেন বললাম এক্ষুনি আমাকে জিজ্ঞাসা করবে না, আমি বলতে পারবো না। যাই হোক, তারপর অনেক ক্রিয়া প্রক্রিয়ার মধ্যে দিয়ে 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 গিয়ে এখন ও অনেকটাই সেই আবার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। কিন্তু এখনও কিছু কিছু ক্ষেত্রে ওই বাধাগুলো আছে। কারণ ওই যে বললাম যে যে প্রেত বা যা কিছু ঢুকে এসছিল তারা না সহজে যেতে চায় না। সে আপনি ঝাঁটার বাড়ির দিন যাই দিন না কেন, যেতে চায় না। তারা ঘুরে ফিরে আবার প্রবেশ করতে চায়, তাই বারবার প্রতিহত করতে হয় যতক্ষণ একটা সুরক্ষা বর্ম তৈরি করা যায় পুরো। তাই আপনারা এই গল্প দেখুন, ভালো লাগবে, উপভোগ্য গল্প, হরর ফিল্ম বা এই জাতীয় ফ্যান্টাসি ফিল্ম ভেবে দেখুন। কিন্তু দেখে বেরিয়েছে অল বোগাস বলে উড়িয়ে দেবেন না। আমার নিজের জীবনের ঘটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। নিজের জীবনে না ঘটলে কেউ সচরাচর উপলব্ধি করতে পারে না। যেমন আমার কাটলে আপনি বুঝবেন না যে কাটলে কতটা যন্ত্রণা হয়। ক্যান্সার যার হয়েছে, ক্যান্সারের রুগী একমাত্র ক্যান্সারের যন্ত্রণা বুঝতে পারে। আমরা বাইরে থেকে থেকে আহা উহু করতে পারি, এর বেশি কিচ্ছু না। তাই দেখুন, দেখেছে অল বোগাস বা বৈশিষ্ট্য তান্ত্রিক পণ্ডিতেরা যারা বসে আছেন না, তারা ওই এরা আপনি করতেই পারেন মাতঙ্গীর পুজো। এখন তো দেখি ধূমাবতীরও পুজো হচ্ছে। আমি সেটা মাথা থেকে করছি, সরি ক্ষমা করবে, আমি শালা বলে ফেললাম বলে। হ্যাঁ, ধূমাবতীর পুজো করছে কে? বা সাধারণ ঠাকুর মশাই। আমি জানি না তার কোন সংস্কার আছে, মানে কত উচ্চ সংস্কার তিনি পেয়েছেন যে তিনি ধূমাবতীর পুজো করছেন, তা বল গৃহস্থ বাড়িতে। মানে এদের খুঁড়ে খুঁড়ে আমার নমস্কার করতে ইচ্ছা করে, সিরিয়াসলি বলছি। না পারেনও বটে। তাই দয়া করে না জেনে হুটপাট করে বাজার থেকে কোনো বিগ্রহ ফিগ্রহ দেখলাম ভালো লাগলো নিয়ে আসলাম, বা ও মাতঙ্গী পুজো করছে আমার এটা করতে হবে, না এটা খেলা, ও বগলামুখী। এখন তো ওই মানে আমার শ্বশুরবাড়ির ওখানে গেছিলাম, একটা মন্দিরও আমাকে দেখালো। মন্দিরটাতে আমার মনে হয় 33 কোটি দেবতাই হাজির হয়ে গেছিল ওখানে। কি নেই, দশমহাবিদ্যাই হয়েছেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, কালীরা মানে যত রকম মানে 3-4 রকম রূপ হয়ে গেছে ওখানে। মানে কালী তারা এ তো কমন, কিন্তু আসলে রক্ত চামুন্ডা অমুক তমুক এগুলোও ঢুকে গেছে। শালগ্রাম শিলা রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে। এটা যে কী নেই আর, মানে আমি দেখা যাচ্ছি এটা কী, এরা কি মানুষের ভালো করতে বসেছে না মানুষের পেছনে বাঁশ দিতে বসেছে? এবার এইসব মন্দিরে যদি আপনি আপনার কাজ নিয়ে যান, আগে থেকেই ভেবে নিন আপনারা ভালো হবে। এবং ঘটনাচক্রে এই মন্দিরটিতে আমার শ্বশুরমশাই এই ওর এই অবস্থার জন্য ওখানে গেছিলেন। যেমন মানে ব্যাপারটা তো চলছে অনেক দিন ধরে, আগের থেকে গেছিলেন, এবং সেখানে রীতিমতো ওই কী যজ্ঞ করে জানি না, হয়তো খুঁচিয়ে আরও আগুনে ঘি ঢেলে দিয়েছে। এই অভিজ্ঞতাটাও আছে। তাই বারবার বলছি, সমস্ত কিছু না উড়িয়ে দেবেন না। একটা সময় এই আপনাদের সামনে বসা এই লোকটা, এই সুমন গৌতম, এই লোকটাও না যুক্তিবাদী ছিল, নাস্তিক ছিল। যুক্তিবাদী আমি এখন আগে যুক্তি দিয়ে বিচার করি, যুক্তি খুঁজি যে পেছনে যুক্তির লজিকটা কি। ওরাও যখন প্রথম আমাকে বলেছিল আমার মনে হয়েছিল হ্যালুসিনেশন, কিন্তু হ্যালুসিনেশনে কেউ নিজের পিঠ ফালা করতে পারে না, পারে কি?
তা আবার ঠিক 3-4টে এরকম আঙুলের আঁচড় দিয়ে আপনি আপনার পিঠটা পুরো পারবেন? এরকম পারবেন না তো, অন্য কাউকে আঁচড়ে দিতে হবে, তাই তো? হ্যালুসিনেশন যুক্তি যদি যখন খেই হারায়, যুক্তি যখন খেই হারায়, যুক্তিটা যেখানে গিয়ে থেমে যায় আর যাওয়ার জায়গা নেই, তখন কোথাও গিয়ে মনে হয় তাহলে অযৌক্তিক কিছু আছে। আমরা দেখতে পাই না বলেই সব আমাদের চোখে ধরা দেয় না, আর সব শব্দ আমাদের কানে ধরা দেয় না বলেই দেখুন আমরা না 20,000 হার্টজ কম্পাঙ্কের শব্দ শুনতে পাই, তার নিচের শব্দও শুনতে পাই না, উপরের শব্দও শুনতে পাই না। তেমনি আমাদের দৃষ্টি একটা নির্দিষ্ট আলোক তরঙ্গকে ধরতে পারে, এর বেশি ধরতে পারে না। আমরা ওই রিমোটের লাইট যেটা জ্বলে, পারেন কি দেখতে? আপনি পারেন না। আপনি যে টিভির সামনে যে রিমোটটা টিপছেন বা এসির যে রিমোটটা টিপছেন, এটা মাথায় দেখবেন লাইট লাগানো আছে, ওই লাইটটা কিন্তু জ্বলে, কিন্তু আপনি দেখতে পান না। কিন্তু আপনার মোবাইল ফোনটাকে নিয়ে না পেছনে ক্যামেরাটাকে অন করে পেছনে লাইটটাকে টিপুন, ক্যামেরা দেখতে পাবে, দেখবেন ওখানে গোলাপি আলো জ্বলছে। তা আমরা সবসময় আমাদের চোখে ধরা পড়ে না, আমাদের কানে ধরা পড়ে না বলেই অযৌক্তিক বোগাস বলে উড়িয়ে দেব। তাও যেমন করবেন না, তেমনি আবার সব কিছুকে ওই ধরে নিয়ে এসে ভাই মাতঙ্গী পুজো করছি, এই বগলামুখী পুজো করছি, এই ধূমাবতী পুজো করছি, নাচতে নাচতে ছিন্নমস্তা পুজো করছি, নাচতে নাচতে গিয়ে রক্তচামুন্ডা পুজো করছি, এগুলোও করবেন না। অধিকারী ভেদ আছে, হ্যাঁ এখনও অধিকারী হয়ে গেছে, অভিষিক্তা হয়েছেন, সেই অধিকার হয়েছে এখন, ওই জন্য আস্তে আস্তে স্বাভাবিক জীবনেও ফিরে আসতে পারছে। কিন্তু সেই প্রভাবগুলো ছাড়তে কিন্তু সময় নেয়, যথেষ্ট ভুগিয়েছে। ইভেন এখনও আমরা কিছু কিছু ক্ষেত্রে এখনও ভুগে যাচ্ছি। কারণ বললাম সব উপাচার আমার কাছে জানা নেই, যখন যেটুকু উপাচারের ওই ভদ্রমহিলার থেকে আসে তখন সেটুকু করতে পারি, সব উপাচার আমার জানা নেই। আমি কোনো দিন বলি না ওই জন্য যে আমার কাছে আসুন আমি সব সমস্যার সমাধান করে দেবো, কারণ আমার আসতেই পারেন, এসে একদিন আমার বাড়িতে ঘুরে যেতেই পারেন, আমার বাড়ি বা মায়ের বাড়িতে, কিন্তু সমস্যার সমাধান আমার কাছে নেই। যদি উনি আমাকে কোনো সমস্যার সমাধান বাতলে দেন তবেই আমি পারবো, আদার্স কিচ্ছু পারবো না। যাক, একটা গল্পের মাধ্যমে আপনাদের সাথে আজ গল্পই করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা যাবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ।